ভারতের নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভুটান সফর থাকাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মোদী আর বলেন, ভারতের তদন্ত সংস্থাগুলো এই চক্রান্তের শিকড়ে পৌঁছাবে। সন্ধ্যায় দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। সারা রাত ধরে আমি সব কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তদন্তে পাওয়া তথ্য নিয়ে আলোচনা চলছিল। আমাদের তদন্ত সংস্থাগুলো এই চক্রান্তের শিকড় পর্যন্ত যাবে। যারা এর জন্য দায়ী তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না। সোমবার ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি হুন্ডাই i20 গাড়িতে ঘটে ভয়াবহ এ বিস্ফোরণ। এতে বহু মানুষ হতাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের অনেকগুলো গাড়ি ও রিক্সা। ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের কারণ জানায়নি, তবে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য অনুযায়ী ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখা হচ্ছে। বিস্ফোরিত গাড়িটির মালিক মোহাম্মদ সালমানকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আরও 4 জনকে আটক করা হয়, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সকালে দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব দিক বিবেচনা করে তদন্ত চলছে এবং খুব শিগগিরই ফলাফল পাওয়া যাবে বলে জানান তিনি। একই কথা বলছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. এই বিস্ফোরণ মামলাটি ভারতের সন্ত্রাস বিরোধী আইন UAPA বা আনলফুল অ্যাক্টিভিস্ট অ্যাক্টের অধীনে তদন্ত করা হচ্ছে। এই আইনের অধীনে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিচার করা হয়। নর্থ দিল্লি ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজা বান্থিয়া জানান, তদন্ত চলছে, তাই এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়। Investigation is ongoing. Nothing can be conclusively said as of now. কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা রাজধানী নয়াদিল্লিতে এমন বিস্ফোরণের ঘটনা একেবারেই বিরল। 2011 সালের পর দিল্লির বুকে এটি ছিল অন্যতম বড় বিস্ফোরণ। এ ঘটনায় মুম্বাই, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরও সতর্ক, আরও সজাগ হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12:39 নগরীর GA11 এলাকায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানান, হামলাকারীর পরিচয় শনাক্ত করাকে গুরুত্ব দিচ্ছেন তারা। হামলাকারী প্রায় 12 মিনিট ধরে আদালতের বাইরে অবস্থান করছিল। সে প্রথমে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের গাড়িটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। আমরা এখন হামলাকারীর পরিচয় শনাক্ত করাকে গুরুত্ব দিচ্ছি। সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের পর একটি গাড়িতে আগুন ধরে যায়, ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। এক প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক জানান, বিস্ফোরণের পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা গাড়ি পার্ক করে গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই একটি প্রচন্ড বিস্ফোরণ হয়। বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সর্বত্র বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। এরপর পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এক্সে এক পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হামলাকে একটি ওয়েক আপ কল অর্থাৎ সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি জানান, পাকিস্তান যুদ্ধের মধ্যে আছে। এই যুদ্ধ শুধু আফগান সীমান্তে বা বেলুচিস্তানের দূরবর্তী এলাকায় সীমাবদ্ধ নয়। ইসলামাবাদের এই ঘটনা তা নিশ্চিত করে দিয়েছে। বিস্ফোরণের পরই পাশের শহর রাওয়ালপিন্ডিতে চলমান ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচকে ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। জারি করা হয়েছে উচ্চ নিরাপত্তা সতর্কতা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা কার্যত থমকে আছে এবং গাজায় বিভক্তির আশঙ্কা তৈরি হয়েছে, এমন সতর্কতা জানিয়েছেন অন্তত 6 ইউরোপিয়ান কর্মকর্তা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি সম্পর্কে অবগত কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান। ট্রাম্পের শান্তি পরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর উপর জোর দেন তারা। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান এবং আরব দেশগুলোর মতে গাজার কর্তৃত্ব প্যালেস্টিনিয়ান অথরিটির হাতে থাকা উচিত। পরিকল্পিত আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে প্যালেস্টিনিয়ান পুলিশের হাতেই নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দাবি আরব ইউরোপিয়ানদের। অন্যদিকে গাজার শাসন ব্যবস্থায় প্যালেস্টিনিয়ান পুলিশের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে ইসরায়েল। একই সাথে আন্তর্জাতিক বাহিনীতে তুর্কির অংশগ্রহণের বিষয়ে আপত্তি তুলেছে তেল আভিভ। এ নিয়ে সম্প্রতি শঙ্কা প্রকাশ করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। গত সপ্তাহে বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়ে গাজা উপত্যকাকে শান্তি ও যুদ্ধের মাঝামাঝি রেখে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। But all of us know that this situation is still immensely fragile. We've seen further attacks, we've seen aid remain a trickle, not a flood. All of us lean in to make sure we have the momentum and the progress we need for a lasting peace, not simply the ceasefire. Gaza must not get stuck in a no man's land between peace and war. পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাজার দীর্ঘমেয়াদী বিভাজন মানবিক বিপর্যয় ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মানামা সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, গাজা অবশ্যই অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের অংশ। আমরা গাজাকে দ্বিখণ্ডিত করতে পারি না, এটি প্যালেস্টিনিয়ান ভূখণ্ডের অংশ। ইয়েভেট কুপারের সঙ্গেও আমি এই বিষয়ে কথা বলেছি। তাই আমি মনে করি প্যালেস্টিনিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়েই একটি পুলিশ বাহিনী থাকা জরুরি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউভান ওয়াডেফুলো গাজা নিয়ে উদ্বেগের বিষয়টিতে সমর্থন জানান। তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, যুদ্ধবিরতি প্রয়োজন ছিল, তবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। প্যালেস্টিনিয়ান প্রশাসন পুনর্গঠন ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত, কিন্তু পুনর্গঠন প্রক্রিয়া যদি কেবল ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সীমাবদ্ধ থাকে, তাহলে তা দীর্ঘমেয়াদে মানবিক বিপর্যয় ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। বিভিন্ন বিষয়ে ইসরায়েলি আপত্তির মুখে এমন আশঙ্কা দিন দিন বাড়ছে বলে মনে করছেন ইউরোপিয়ান বিশেষজ্ঞরা। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতির অচল অবস্থা নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আলোচনা করেছেন বলে জানিয়েছে আরবের গণমাধ্যম আল মনিটর। সোমবার হোয়াইট হাউসে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং জ্যাভি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিরিয়া ও গাজা পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বলে জানিয়েছেন হাকান ফিদান। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে, রাশিয়ার পাইলটদের ঘুষ দিয়ে একটি রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে ইউক্রেন, তবে তারা সেই অপচেষ্টা প্রতিহত করেছে। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RU24 এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কিয়েভের একটি উস্কানিমূলক পরিকল্পনা ভেস্তে দিয়েছে এফএসবি। শত্রুপক্ষ কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি MiG-31 যুদ্ধবিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। ইউক্রেনিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্য ছিল এই বিমানটি ব্যবহার করে নেটোকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে উস্কে দেওয়া। এদিকে রুশ বার্তা সংস্থা RIA জানায়, এফএসবির দাবি অনুযায়ী বিমানটি ছিনতাই করে রোমানিয়ার কনস্টান্টা শহরে অবস্থিত নেটো বিমান ঘাঁটির দিকে ওড়ানো হতো, যেন নেটো বাহিনী সেটিকে ভূপাতিত করতে পারে। ফলে খুব সহজেই রাশিয়ার বিরুদ্ধে নেটো ভূখণ্ডে সরাসরি হামলার অভিযোগ তোলা যেত। এফএসবি আরও জানিয়েছে, ইউক্রেন ও ব্রিটেনের গোয়েন্দারা যৌথভাবে এই উস্কানিমূলক পরিকল্পনা সাজিয়েছিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রুশ পাইলটদের $3 মিলিয়ন ঘুষের প্রস্তাব দিয়ে যুদ্ধবিমানটি ছিনতাই করাতে চেয়েছিল বলেও দাবি করেছে তারা। এদিকে RU24
কেবল এই খবর প্রকাশ করেই থেমে থাকেনি। পাশাপাশি দুই পাইলটের সাক্ষাৎকার প্রকাশ করে দাবি করেছে ব্রিটিশ ও ইউক্রেনিয়ান গোয়েন্দারা তাদের ঘুষের প্রস্তাব দিয়েছে। তবে পরিচয় গোপন রাখার পাশাপাশি সাক্ষাৎকারে ওই পাইলটদের গলার স্বরও পাল্টে দেওয়া হয়। সের্গেই নামে এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করে। সে আমাদের ইউক্রেনিয়ান গোয়েন্দাদের হয়ে কাজ করার প্রস্তাব দেয়। গোয়েন্দা তথ্য দেওয়ার বিনিময়ে আমাকে অর্থ দেওয়ার কথা ছিল। আমি তাদের হয়ে কাজ করলে আমার ব্যাংক কার্ডে ওই অর্থ পাঠানো হতো। আরেক পাইলট দাবি করেন প্রাথমিকভাবে $1 মিলিয়ন দেওয়ার কথা বলা হলেও কাজ সফল হলে $3 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদি বিমান ছিনতাই সফল হতো আমি পেতাম $1 মিলিয়ন। পরে কিনঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ বিমানটি হস্তান্তর করার পর সেই পরিমাণ বাড়িয়ে $3 মিলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি পশ্চিমা কোনো দেশের নাগরিকত্ব দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে আমি তাদের জানাই কারো সহায়তা ছাড়া ওই যুদ্ধ বিমান অবতরণের দক্ষতা আমার নেই। এরপর আলেকজান্ডার নামে এক ব্যক্তি ইউক্রেনিয়ান আর্মড ফোর্সেসের এক পাইলটের সাথে ফোনে কথা বলিয়ে দেয়। সে আমাকে একা একা যুদ্ধ বিমান অবতরণের কৌশল শেখায়। রাশিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে। মস্কোর অভিযোগ ব্রিটেন ইউক্রেনকে যুদ্ধে উস্কানি দিচ্ছে এবং রাশিয়ার অভ্যন্তরে একাধিক হামলায় সাহায্য করছে। অন্যদিকে লন্ডন বলছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এক ধরনের সাম্রাজ্যবাদী ভূমি দখলের চেষ্টা। ইরাকের জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 4501টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। পার্লামেন্টের 329টি আসনের বিপরীতে 75 জন স্বতন্ত্র প্রার্থী সহ 7744 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স এবং সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অফ ল কোয়ালিশন ছাড়াও নির্বাচনে 31 জোট ও 38 রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচন জিতে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 2025 সালের নির্বাচনের গণতান্ত্রিক উদযাপন এবং এই ঐতিহাসিক দিনে আমি ইরাকের জনগণকে অভিনন্দন জানাই, যারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার জন্য মহান ত্যাগ স্বীকার করেছেন, যাতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভাগ্য এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী। নির্বাচনে পর্যাপ্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিতের কথাও জানান আল সুদানি। 2026 সালে ইরাক থেকে ইউএস নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট প্রত্যাহারের আগে এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। একই সাথে শিয়া ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করে রাজনৈতিক পুনর্বাসনের জন্য এবারের নির্বাচনকে রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে আলাদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথে এদিন মিলিশিয়া নেতা কাইস আল খাজালিকেও ভোট কেন্দ্রে দেখা যায়। ভোট দেওয়ার পর গণমাধ্যমে কথাও বলেন খাজালি। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নির্বাচনী পরিবেশের প্রশংসা করেছে। ইরাকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আল হাসান জানান, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে ও নিরাপদ পরিবেশে এগিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট হায়ার ইলেকশন কমিশনের এবারের প্রস্তুতি বৃথা যায়নি। আমরা সবসময় স্বাধীনতা কমিশনের কথা বলি। নির্বাচন পরিচালনা ও প্রাতিষ্ঠানিক অন্যান্য কার্যক্রমে কমিশনকে ইরাক সরকার সম্মতি দিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আজকে নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তুষ্ট। ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ পরিবর্তন ও স্থিতিশীল ইরাক গঠনের আশায় তারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। বেকারত্বের অবসান ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশার কথা জানান তারা। ভোট দেয়া আমাদের সবার কর্তব্য, কারণ নির্বাচন দুর্নীতিবাজ এবং সৎ লোকের পার্থক্য তৈরি করার মাধ্যমে আমাদের উপকার করে। আমরা যদি ভোট না দেই তাহলে কিছুই পরিবর্তন হবে না। একই মুখ বারবার থেকে যাবে এবং পার্লামেন্টে আমাদের প্রকৃত প্রতিনিধিত্ব থাকবে না। নির্বাচনের আগে 21 মিলিয়ন ভোটার তাদের বায়োমেট্রিক কার্ড আপডেট করেছে, যারা নতুন সরকার গঠনে ভোট দিয়েছে। ইরাকের নতুন সরকারকে এবার ইউএস ও ইরানি প্রভাবের মধ্যে ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে।
বিশেষ করে ইরান সমর্থিত অভ্যন্তরীণ মিলিশিয়া বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সাবেক আর্মি হেডকোয়ার্টার্সের বাইরে মঙ্গলবার এভাবেই হাজার হাজার মানুষ সমবেত হন। আর্মি হেডকোয়ার্টার্সের ওই জমিতে বিলাসবহুল হোটেল, অ্যাপার্টমেন্ট ও অফিসের জন্য ভবন নির্মাণ কাজকে দ্রুত এগিয়ে নিতে দেশটির সরকার 7 নভেম্বর যে আইন পাশ করেছে তার প্রতিবাদ জানাতেই বিক্ষোভ করেছেন তারা। প্রকল্পটি প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালনা করার কথা রয়েছে। মিলিসা বেজমারেভিচ নামে এই বিক্ষোভকারী বলছেন, বিক্ষোভ আন্দোলন থেকে ইতিবাচক কোনো ফল তিনি এখন আর আশা করেন না। আমরা যতই রাস্তায় ঘুরে বেড়াই, সত্যি বলতে আমার খুব বেশি আশা নেই। অন্তত এক্সপো 2027 আয়োজনের আগ পর্যন্ত আমি কিছুই আশা করছি না, কারণ ওই আয়োজন এই সরকারের স্বপ্ন। কুশনারের প্রতিষ্ঠানকে দ্রুত প্রশাসনিক অনুমোদন দিতে বিশেষভাবে এই আইনটি তৈরি করা হয়েছে। তবে অনেক সার্বিয়ানের মতে সাবেক আর্মি হেডকোয়ার্টার্সটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, যা 1999 সালের কসোভো সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইভান রাকোভিচ নামে এই বিক্ষোভকারী জানান, ভবনটির সাথে সাধারণ সার্বিয়ানদের এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। আমি এক সময় এই ভবনে ছিলাম। এটি অত্যন্ত আবেগঘন, কারণ আমি এখানে সেনাবাহিনীতে কয়েক মাস কর্মরত ছিলাম। কিন্তু আমি এটিকে আরো বিস্তৃত অর্থে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেই দেখি এবং আমরা এটি সহজে ছাড়তে চাই না। প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার হোয়াইট হাউস থেকে পদত্যাগের পর 2021 সালে প্রতিষ্ঠা করেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। বিক্ষোভকারীদের আশঙ্কা, ভবনটির যে ঐতিহাসিক মূল্য রয়েছে, কুশনারের প্রতিষ্ঠানের সঙ্গে 99 বছরের লিজ চুক্তি চূড়ান্ত হলে তা ক্ষুণ্ণ হতে পারে। দেশটির প্রাক্তন সেনাপ্রধান ও বিরোধী দলীয় নেতা জদ্রাভকো পোনোস বলেন, ট্রাম্পের জামাতাকে বিশেষ সুবিধা দিয়ে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ নিজেও বিশেষ সুবিধা নিতে চাইছেন। নতুন এই আইন দেশের স্বার্থের জন্য নয়, বৈদেশিক স্বার্থ পূরণে পাশ করা হয়েছে বলে মনে করেন পোনোস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।